ক্যারিয়ার দিশারি একাডেমির পক্ষ থেকে প্রতি বছরই আমরা জেন পাসিভের জন্য একটা ফ্রি কোর্স লঞ্চ করি। যারা মানে পেড কোর্সে এনরোল করতে পারে না আর্থিক সমস্যার জন্য, তাদের জন্য আমরা একটা সংগ্রাম ব্যাচ লঞ্চ করে থাকি। তো সেই সংগ্রাম ব্যাচটা আজকের থেকে শুরু হলো তার ক্লাস। আমরা প্রতি সপ্তাহে বেশ কিছু ফ্রি ক্লাস দিয়ে থাকবো। তোমাদেরকে আমি কিছুদিনের মধ্যেই একটা রুটিন দিয়ে দেবো। আপাতত এমনি ক্লাসগুলো হবে, কিছুদিন পর থেকে লাইভ ক্লাসও নেবো আমরা। এমনকি সেগুলো সবকিছু তোমরা ফ্রিতে পাবে, ইউটিউবে পাবে। আর যারা যারা আমাদের পেড গ্রুপে রয়েছে তাদের কাছেও রিকোয়েস্ট থাকবে যে এই যেগুলো পড়ানো হবে এগুলো কিন্তু তোমাদের পেড গ্রুপের থেকে পুরো সম্পূর্ণভাবে আলাদা জিনিস পড়ানো হবে। তো তোমাদের যেটা করার কর্তব্য, তোমরা যেমন পেড ক্লাসে করছো, যেগুলো আমরা প্র্যাকটিস করেছি সেগুলো প্র্যাকটিস করছো, তার সাথে এগুলোও করবে, কারণ এখানেও আমরা প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করবো। আজকের থেকে তোমাদের প্রথম ক্লাস শুরু হচ্ছে। প্রথম তোমাদের কি বায়োলজির ক্লাস, ম্যাডাম ক্লাস নেবে, তোমাদের নিঃশ্বাস প্রশ্বাস ও শোষণের ক্লাস নেবে। তার আগে আমি বলে রাখি, এই যতগুলো ক্লাস আমরা করাবো ইউটিউবে তোমরা সবকিছু ফ্রিতে পাবে। আর যদি তুমি এই ক্লাসগুলোর পিডিএফ পেতে চাও, পিপিটিটা পেতে চাও, তাহলে একটু আমাদের অ্যাপে গিয়ে পর চেক করে নেবে। অ্যাপে দেখবে তুমি মাই কোর্সে যাবে, ওখানে সংগ্রাম ব্যাচ পাবে, ওখান থেকেও তুমি সবকিছু চেক করতে পারবে, সবকিছু পেয়ে যাবে, ঠিক আছে। আর অলরেডি সংগ্রাম ব্যাচে আমাদের আগেরও প্রচুর ক্লাস দেওয়া আছে, সেগুলোও তোমরা অ্যাপের ভিতরে পেয়ে যাবে, বা ইউটিউবটা ফলো করলেও পাবে, ইউটিউবে লাইভ ক্লাসের মধ্যেও আছে। এই সংগ্রাম ব্যাচের মধ্যেই আমরা কিন্তু ম্যারাথন ক্লাসটাকে ইনক্লুড করে থাকি। অর্থাৎ এক্সাম যখন একদম ঘনিয়ে আসে, লাস্ট এক সপ্তাহ তোমাদের জন্য আমরা ম্যারাথন ক্লাস নিয়ে আসি। প্রতিটা সাবজেক্টের 2-3টে করে ম্যারাথন ক্লাস হয়, যে তোমার পুরো 11-12 সিলেবাসটাকে আমরা 2-3টে ক্লাসের মধ্যে পড়িয়ে দিই। যত ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে সেগুলোকে নিয়ে ডিসকাস করি। তো ভালোভাবে মন দিয়ে এই পুরো কোর্সটাকে কমপ্লিট করবে। যারা পরীক্ষা দিতে চলেছে অনেকখানি হেল্প পাবে। প্রতি বছর হাজারো হাজারো প্রচুর স্টুডেন্ট, 30-40 হাজারের উপর স্টুডেন্ট প্রচুর পরিমাণে হেল্প পায় আমাদের এখান থেকে পড়ে এই ব্যাচটাকে ফলো করে। আর তার সাথে আমাদের অ্যাপে গিয়ে পরে, ক্যারিয়ার দিশারি একাডেমি নামে যে অ্যাপ আছে, সেই অ্যাপে গিয়ে পরে তুমি প্রচুর ফ্রিতে মক টেস্টও দিতে পারবে। এমনকি জেন পাসিভির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো রয়েছে সেগুলোকেও আমরা টেস্ট ফরম্যাটে রেডি করে রেখেছি। তুমি যদি চাও সেগুলোকেও মক টেস্ট আকারে দিতে পারবে, তো অবশ্যই সেগুলোও দেবে। চলো ম্যাডামের ক্লাসটা এবারে শুরু করে যাক, তোমরা ভালো করে মন দিয়ে ক্লাস করো। ওয়েলকাম এভরিওয়ান টু দ্য ক্যারিয়ার দিশারি একাডেমি ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা 2025 সালে জেন পাসিভির জন্য এমসিকিউ প্র্যাকটিস ক্লাস স্টার্ট করছি। বায়োলজির ওপর আজকে যে আমরা এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিউম্যান ফিজিওলজির একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস এবং শ্বসন, বা এনসিইআরটির যে চ্যাপ্টারটা আছে ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস। আগের বছর আমরা সেমভাবে এই ধরনের এমসিকিউ প্র্যাকটিস ক্লাসগুলো নিয়ে ইউটিউবে এসেছিলাম, তো তার প্লেলিস্টে সমস্ত ভিডিওগুলো দেওয়া আছে। আগের বছরের যা যা আপলোড আছে সেগুলো সবাই করে নেবে প্র্যাকটিস। আমরা আজকে এই চ্যাপ্টার থেকে শুরু করছি, যেটা হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস এবং শ্বসন। ফার্স্ট আমরা দেখে নেবো যে গত কয়েক বছরে এই চ্যাপ্টার থেকে সেরকম কোনো কোশ্চেন আসেনি। 2018তে কিন্তু এখান থেকে কোশ্চেন এসছে, কিন্তু আমাদেরকে কোনো চ্যাপ্টারই বাদ দিলে চলবে না, কারণ কোন চ্যাপ্টার থেকে কোন বছর কোশ্চেন দেবে এটা কিন্তু আমরা আন্দাজ করতে পারি না। কারণ আগের বছরই আমরা দেখেছি অনেক কোশ্চেন কিন্তু তখন প্ল্যান্ট ফিজিওলজির পার্ট থেকে এসছে। তো এইভাবে বলা যায় না যে হিউম্যান ফিজিওলজি থেকে কোনো কোশ্চেন আসবে না, তাই আমরা সব চ্যাপ্টারের উপর ফোকাস করবো। তো প্রথমে আমরা স্টার্ট করছি ক্যাটাগরি 1-এর কোশ্চেন দিয়ে। ফার্স্ট কোশ্চেনে কি বলেছে যে শ্বাস প্রশ্বাসের হার স্তন্যপায়ী মস্তিষ্কের নিম্নলিখিত কোন অংশটির দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে আমরা হিউম্যানের ক্ষেত্রে যদি দেখি, মেনলি হচ্ছে যে দুটো অংশ আমাদের এই যে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া বা রেসপিরেশনের জন্য দায়ী, সেটা হচ্ছে একটা মেডুলা অবলাঙ্গাটা আর একটা হচ্ছে পন্স। এই দুটোই হচ্ছে কি আমাদের লঘু মস্তিষ্কের অংশ। তাহলে অপশন কোনটা কারেক্ট হবে? অপশন এখানে বিটা কারেক্ট হবে। তাহলে মেডুলা অবলাঙ্গাটা, তার সাথে আরেকটা কি পন্স, এই দুটোকে একসাথে কি বলা হয়? নিউমোট্যাক্সিক সেন্টার। নিউমোট্যাক্সিক সেন্টার। তাহলে এইভাবেও কোশ্চেন দিতে পারে যে নিউমোট্যাক্সিক সেন্টার কাদের বলা হয়, তখনও অপশন কি হবে? মেডুলা অবলাঙ্গাটা এবং পন্স। এখানে হচ্ছে কি কিছু স্পেশাল নিউরাল স্ট্রাকচার থাকছে, এছাড়া হচ্ছে কিছু কেমোসেনসিটিভ রিজিয়ন থাকছে, যারা হচ্ছে রেসপিরেশনের হারটাকে, রিদিমটাকে কন্ট্রোল করবে। মানে কি এই যে অংশ দুটো কি করবে, যে রেসপিরেশন বা শ্বাস প্রশ্বাসের ক্রিয়াটা বেশি হবে না কম হবে, ব্রিদিং এর রেট, রিদিম, এটা কি হবে, সেগুলোকে কিন্তু কন্ট্রোল করছে এই দুটো রিজিয়ন, খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নিই। কি বলেছে? রক্তে হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেনের সমন্বয় নিম্নলিখিত কোনটির ফলে বৃদ্ধি পায়। তাহলে এই কোশ্চেনটা দেখার আগে আমরা একটু অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভটা দেখে নিই, তাহলে আমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারবো। তাহলে এই যে ছবিটাতে আমরা দেখছি অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ, তো এই যে কার্ভটা, এটা একটা হচ্ছে কি সিগময়েড প্রকৃতিটা, এরকম এই যে এস শেপ, এটাকে কি বলা হয়? এস শেপ বা সিগময়েড কার্ভ। সিগময়েড কার্ভে যদি আমরা দেখি, এখানে কি প্লট করা হয়েছে? এক্স অ্যাক্সিস বরাবর পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেন ইন mm অফ Hg, আর এইদিকে কি প্লট করা হয়েছে? পার্সেন্টেজ স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন, অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন কতটা বাইন্ড করেছে বা স্যাচুরেশন কতটা পরিমাণে, সেটাকে এইভাবে যদি আমরা প্লট করি একটা এস আকৃতির এই ধরনের গ্রাফ পাওয়া যায়।
তাহলে এই যে গ্রাফটার থেকে অনেক কিছু কিন্তু জিনিস বোঝা যাবে। যেমন প্রথমেই আসছে, যদি এই কার্ভটা এই দিকে শিফট হয়, এইদিকে শিফট হওয়া মানে কি অক্সিজেন স্যাচুরেশনটা কম হচ্ছে। পার্শিয়াল প্রেসারের সাথে যদি আমরা অক্সিজেন স্যাচুরেশনের গ্রাফ প্লট করি, সেটা যদি রাইট শিফট হয়, তার মানে কি বোঝা যাচ্ছে এখানে যে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনটা কমছে, ডিক্রিজ হচ্ছে, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কমছে। তাহলে বিভিন্ন কন্ডিশন আছে যেখানে পার্শিয়াল প্রেসার অফ, মেন পয়েন্টটা মনে রাখতে হবে কি পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, বা এটাকে আমরা আরেকটা ভাবে বলতে পারি যে অক্সিজেনের ঘনত্ব যদি কমে পার্শিয়াল প্রেসারের সঙ্গে, কিন্তু সেটা ইকুয়ালি, বা আমরা বলতে পারি যে ডিরেক্টলি ইন রিলেশনশিপ। মানে কি যদি অক্সিজেনের পার্শিয়াল প্রেসার কমে তাহলে কি হবে, অক্সিজেনের ঘনত্বটাও এখানে কমছে। তাহলে অনেক কোশ্চেনে দেখা যাবে যে এইভাবে কোশ্চেনটা দিয়েছে যে অক্সিজেনের ঘনত্ব কমলে বা বাড়লে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভটা কোন দিকে শিফট হবে। তাহলে যদি অক্সিজেনের ঘনত্ব কমে বা পার্শিয়াল প্রেসার কমে, তাহলে সেটা হচ্ছে কি ডান দিকে সরবে, রাইট শিফট। আর সেম ভাবে যদি সেটা যদি ওপরের দিকে যায়, মানে কি অক্সিজেনের পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনটা বাড়ছে, সেই সমস্ত ক্ষেত্রে কি হবে, এটা লেফট শিফট হচ্ছে। তাহলে এই দুটো জিনিস, এটা ছাড়াও আরো কয়েকটা জিনিস আমাদেরকে দেখতে হবে। তাহলে কোশ্চেনটাতে কি বলেছে, রক্তে হিমোগ্লোবিনের সাথে কোনটির ফলে বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে মানে কি আমাদের লেফট দিকে শিফট হবে। বাঁ দিকে শিফট হবে কোন কোন কারণে, একটা আমরা দেখলাম আগেই, প্রথমেই বললাম কি পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন যদি বাড়ে সেই ক্ষেত্রে। আর পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন বাড়া মানে কি অক্সিজেনের ডেনসিটি বা ঘনত্বটাও কিন্তু বাড়বে এক্ষেত্রে। তাহলে ঘনত্ব বৃদ্ধি পেলে একটা হবে অপশন এটা কারেক্ট। এছাড়াও হচ্ছে কি রক্তে যদি কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধি পায়, এটা হবে না, কারণ কি রক্তে যদি কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধি পায় তাহলে কি হবে, কোন দিকে হবে, এইটা হবে। এখানে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কমছে মানে কি, এখানে তো আমরা রেসপিরেশনের ক্ষেত্রে দুটোই ইম্পর্টেন্ট গ্যাস, অক্সিজেন আর একটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড। তাহলে যেখানে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কমবে সেখানে হচ্ছে কি পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডটা কি হবে, বাড়বে। তাহলে যদি বাড়ে তখন হচ্ছে কি সেটা এই দিকে শিফট হচ্ছে, ডান দিকে। তাহলে অপশন আমাদের যেটা ছিল বি অপশনটা কিন্তু হবে না। নেক্সট বলেছে রক্তে যদি অক্সিজেনের ঘনত্ব হ্রাস পায়, এটাও হবে, ঘনত্ব হ্রাস পেলে হবে না, এটা হবে না। আর তাহলে শুধু আমার, হ্যাঁ এটা তো ক্যাটাগরি 1 এর কোশ্চেন, তার মানে একটাই কারেক্ট অ্যান্সার, এটা কি হবে, রক্তে অক্সিজেনের ঘনত্ব বৃদ্ধি পেলে। এই বাকি অপশনগুলো কেন হবে না আমরা একবার বলে দিই। তাহলে এখানে দুটো আমরা ভাগ করছি, কোন কোন দিকে যদি লেফট শিফট হয় কি কি কন্ডিশন আমরা দেখব, আর যদি রাইট শিফট হয় তাহলে কোন কোন কন্ডিশন দেখব। তাহলে প্রথমে দেখলাম লেফট শিফট। লেফট শিফট মানে কি পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনটা বাড়ছে, অক্সিজেনের সাথে যত বেশি অক্সিজেনের পরিমাণ থাকবে, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন মানে কি ওখানে অক্সিজেনের পরিমাণটা বেশি, তত বেশি হচ্ছে সেটা কি হবে, হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করবে। তাহলে একটা হিমোগ্লোবিনের সাথে হচ্ছে কি 4 অণু অক্সিজেন যুক্ত হতে পারে। তাহলে যদি অক্সিজেনের পরিমাণটা বাড়ে তখন কি হবে, সেটা যত বেশি বাড়বে তত স্যাচুরেশনটাও বেশি হবে। তাহলে এইটা একটা হবে। যদি ঘনত্বটা বাড়ে, ডেনসিটি অফ অক্সিজেন, ডেনসিটিটা যদি বাড়ে তাহলে একটা হবে। এছাড়াও কি হচ্ছে, যদি পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডটা কমে সেক্ষেত্রে হবে। পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড কমা মানে কি H+ কনসেন্ট্রেশনটা কম হবে, সেক্ষেত্রে H+ কনসেন্ট্রেশন কম হবে। H+ কনসেন্ট্রেশন কম হওয়া মানে কি পিএইচটা সেক্ষেত্রে কি হবে, পিএইচটা বেশি হবে, পিএইচটা বেশি হবে। তাহলে যদি আমরা সবসময় কি জানি, পিএইচটা যদি, পিএইচ মানে কি মাইনাস লগারিদম অফ H+ কনসেন্ট্রেশন, তাহলে যত H+ কনসেন্ট্রেশন কম হবে তত কি হচ্ছে পিএইচটা বেশি হবে। তাহলে পিএইচ বাড়লে এটা হবে। আর কি কি হবে, পিএইচ বাড়ার সাথে সাথে টেম্পারেচারটা যদি কম থাকে তাহলে বেশি হচ্ছে কি অক্সিজেনের সাথে বাইন্ড করবে। এই কয়েকটা কন্ডিশন কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। সেম ভাবে যদি রাইট শিফট হয় তাহলে কি হবে, রাইট শিফট হলে প্রথমেই হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনটা কম হবে, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বাড়বে। কার্বন ডাইঅক্সাইড বাড়া মানে সবসময় মনে রাখতে হবে কি, যেহেতু আমরা পরে আবার পড়ছি H+ কনসেন্ট্রেশন বাড়বে, কারণ কি H2CO3 ফর্মেশন হয় বা বাইকার্বনেট আয়ন রূপে H2CO3 দিয়ে সেখান থেকে HCO3- এভাবে ফর্ম হচ্ছে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা যেখানে বেশি থাকবে সেখানে H+ কনসেন্ট্রেশন বেশি হবে। আর H+ কনসেন্ট্রেশন বেশি হওয়া মানে কি পিএইচটা লো হবে। যত অ্যাসিডিক পিএইচ তত কি হচ্ছে পিএইচটা 7-এর কম লো হবে। তাহলে H+ কনসেন্ট্রেশন মানে কি সেটা পিএইচটা লো হচ্ছে, পিএইচ কম। আরেকটা হচ্ছে কি টেম্পারেচারটা যদি বেশি হয় সেক্ষেত্রে হবে। আরেকটা কি বললাম, টেম্পারেচার বেশি হলে আর কার্বন ডাইঅক্সাইডের যদি ঘনত্ব বাড়ে, সেম ভাবে যদি অক্সিজেনের পার্শিয়াল প্রেসার বাড়লে অক্সিজেনের ঘনত্ব বাড়ে, তাহলে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেসার বাড়লে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বাড়বে সেম ভাবে। তাহলে যে কোনো যদি অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ থেকে যদি যে কোনো কোশ্চেন দেয় এই পয়েন্টগুলো কিন্তু মেন মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট এগুলো।
নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই কি বলেছে যে ফুসফুসে গ্যাসীয় আদান প্রদান ঘটে কোথায়। তাহলে আমরা যদি প্রথমে দেখি আমাদের যে রেসপিরেটরি সিস্টেমটা কোথা থেকে স্টার্ট হচ্ছে, এক্সটার্নাল নস্ট্রিল থেকে একদম গিয়ে শেষ হচ্ছে কোথায়, লাংসের অ্যালভিওলাই। তাহলে সবার প্রথমে আমরা যদি দেখি এক্সটার্নাল যেটা একদম নস্ট্রিল থেকে যেটা আমাদের টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত, এটা পুরোটা কিসের কাজ করছে, আমাদের যে বিভিন্ন গ্যাস মানে কি হচ্ছে মেনলি অক্সিজেনকে কি করছে বডিতে প্রবেশ করতে বা ওই যে অ্যালভিওলাই পর্যন্ত পৌঁছাতে সাহায্য করছে, তাই এটাকে কি বলা হচ্ছে কন্ডাকশন পার্ট বলা হয় বা প্রবাহী পার্ট। এই জায়গাটা যেটা হচ্ছে কি কোন জায়গা থেকে, নস্ট্রিলস থেকে টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত। আর টার্মিনাল ব্রঙ্কিওলের পরে যে অংশগুলো আছে মানে যেগুলো হচ্ছে কি বায়ুথলির মতো যে স্ট্রাকচার, সেটাকে কি বলা হচ্ছে অ্যালভিওলাই। সেই অ্যালভিওলাই পার্টে হচ্ছে কি মেনলি আমাদের যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান হচ্ছে কোথায়, অ্যালভিওলাইতে। তাহলে অপশন ডি কারেক্ট হচ্ছে। নেক্সট কি বলেছে, ট্রাকিয়াল বিভাজকের সন্নিকটে ট্রাকিয়া থেকে যে দুটি বড় বায়ু প্রবাহের সাহায্যকারী শাখা হলো। তাহলে আমরা যদি দেখি এখানে এটা হচ্ছে কি ধরলাম ট্রাকিয়া, তাহলে ট্রাকিয়া কি করছে থোরাসিক ভার্টিব্রাল লেভেলে গিয়ে এখানে গিয়ে কি হচ্ছে এরকম ভাবে বাইফার্কেট করছে, দুটো মেন শাখা তৈরি করে, দিয়ে সেখান থেকে কি হচ্ছে লাংস তৈরি হচ্ছে। তাহলে এই যে দুটো মেন শাখাকে কি বলা হচ্ছে, এটা আর এটাকে কি বলা হচ্ছে, এগুলোকে বলা হয় ব্রঙ্কাই। এই ব্রঙ্কাই আবার হবে কি বিভিন্ন এরকম ছোট ছোট পার্টে ভাগ হবে, এখান থেকে এরকম ভাবে অসংখ্য ছোট ছোট পার্টে ভাগ হবে, সেগুলোকে বলা হবে কি ব্রঙ্কিওলস। যে ব্রঙ্কিওলস এর আবার অনেক ভাগ আছে, প্রাইমারি ব্রঙ্কিওলস, সেকেন্ডারি ব্রঙ্কিওলস, টার্মিনারি ব্রঙ্কিওলস। এতটা তোমাদের ডিটেলসে জানার দরকার নেই, কিন্তু মেন মনে রাখতে হবে কি এই যে ট্রাকিয়া যেটাকে বলা হচ্ছে কি উইন্ড পাইপ, এটার মধ্য দিয়ে আসছে, দিয়ে দুটো মেন যে ভাগ হচ্ছে সেগুলো হচ্ছে ব্রঙ্কাই, সেখান থেকে তৈরি হচ্ছে ব্রঙ্কিওলস। দিয়ে ব্রঙ্কিওলস থেকে একদম লাস্ট পার্টে গিয়ে এই ধরনের যে এয়ার স্যাক গুলো তৈরি হচ্ছে তাদেরকে বলা হচ্ছে কি অ্যালভিওলাই। এই অ্যালভিওলাই পার্টে গিয়ে হবে মেনলি আমাদের এই যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ পার্টটা কমপ্লিট হবে। এই যে এখানটাতে আমরা যদি ছবিটা দেখি ভালোভাবে বোঝা যাবে। তাহলে এই যে এটা হচ্ছে কি ট্রাকিয়া, এই ট্রাকিয়া রিং থেকে দুটো এইভাবে যে পার্ট যেটা আমরা ছবিতে দেখালাম এগুলো হচ্ছে কি, এটা হচ্ছে কি আমাদের ব্রঙ্কাই দুটো, দিয়ে সেখান থেকে আবার এরকম ভাবে ভাগ হয়েছে, এগুলো কি ব্রঙ্কিওলস। এবং আলটিমেটলি এই যে লাস্টে গিয়ে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এই যে স্যাক লাইক স্ট্রাকচার, স্মল স্যাক লাইক স্ট্রাকচার, সেগুলোকে বলছি কি আমরা অ্যালভিওলাই। তাহলে এটা মেনলি আমরা লাংসের একটা ওভারঅল স্ট্রাকচার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা আরো কয়েকটা কোশ্চেন কিন্তু এখান থেকে ডিসকাস করে নিতে পারবো। যেমন এই যে লাংসের বাইরে আমরা দুটো এই ধরনের পর্দা দেখতে পাচ্ছি যেগুলোকে বলা হচ্ছে প্লিউরাল মেমব্রেন বা প্লুরা বলা হয়। এই কোশ্চেনটা দেখবে প্রায়ই এসছে যে ফুসফুসের আবরণীকে কি বলা হয়, সেটাকে বলা হচ্ছে কি প্লুরা বা প্লিউরাল মেমব্রেন। মেনলি দুটো মেমব্রেন থাকে, দুটোকে একসাথে বলা হয় প্লুরা। এবং এই যে দুটো মেমব্রেনের মাঝখানের যে অংশটাতে সেখানে কি থাকে প্লিউরাল ফ্লুইড। আর এখানে আলোচনা করার মতো যেগুলো আছে যে এই যে একটা এটা খুব ইম্পর্টেন্ট এপিগ্লটিস। এই এপিগ্লটিস কাকে বলা হবে, এপিগ্লটিস হচ্ছে কি এই যে ল্যারিংস, সবার প্রথমে থাকছে কি যদি নস্ট্রিলস থেকে স্টার্ট হয়, নস্ট্রিলস থেকে গিয়ে থাকছে ফ্যারিংস, যেটা হচ্ছে আমাদের খাদ্যনালী এবং শ্বাসনালী দুটোর একটা মিলিত জায়গা বলতে পারি, যেখানের মধ্যে দিয়ে বাতাস এবং খাদ্য দুটোই একসাথে কিন্তু পরিবাহিত হতে পারে, একটা কমন প্যাসেজ। তারপরে ফ্যারিংস থেকে স্টার্ট হচ্ছে কি আমাদের এই যে ল্যারিংসটা, যেটা হচ্ছে শ্বাসনালীর পার্ট। এই ল্যারিংসের ওপরে একটা কার্টিলেজিনিয়াস পার্ট থাকে যাকে বলা হয় এপিগ্লটিস। এই এপিগ্লটিস কিভাবে কাজ করে, এপিগ্লটিসটা একটা কার্টিলেজিনিয়াস পার্ট। তাহলে এটা সবসময় কি করবে, যখন আমরা খাদ্য গ্রহণ করছি তাহলে খাদ্য গ্রহণের সময় যাতে সেটা শ্বাসনালীতে না চলে যায়, তখন সেটাকে কি করছে না এই যে ফ্ল্যাপ লাইক স্ট্রাকচার, এটাকে সেটা কি করবে এই জায়গাটা এটা বন্ধ করে দেবে যাতে শ্বাসনালীতে খাবারটা প্রবেশ না করতে পারে। সেটা হচ্ছে কার ফাংশন, এপিগ্লটিসের ফাংশন। আর এই যে মাসেলটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি ডায়াফ্রাম। এই ডায়াফ্রামটা একটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের এই যে থোরাসিক ক্যাভিটি এবং অ্যাবডোমিনাল ক্যাভিটি দুটোর মাঝখানে রিজিয়নটাতে থাকছে, দুটোকে আলাদা করতে বা ভাগ করতে সাহায্য করছে। এই মাসেলটা কিন্তু এই যে ইন্সপিরেশন এবং এক্সপিরেশন এই দুটো প্রসেসে খুব একটা ভূমিকা পালন করে। পরে একটা কোশ্চেনে আমরা এটা নিয়ে আলোচনা করছি। নেক্সট কি বলেছে যে নিম্নলিখিত কোনটি তরুণাস্থিযুক্ত গঠন ল্যারিংসের সঙ্গে যুক্ত হয় এবং গলাধকরণের সময় তা বন্ধ হয়ে যায়। এটা আমরা যেটা আলোচনা করলাম এক্ষুনি, এই কার্টিলেজিনিয়াস পার্টটাকে কি বলা হচ্ছে এপিগ্লটিস। তাহলে এপিগ্লটিস কিসের অংশ সবসময় মনে রাখতে হবে, এটা কিন্তু ল্যারিংসেরই একটা অংশ। নেক্সট কি বলেছে যে শ্বসন প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয় নিম্নলিখিত কোনটির দ্বারা। তাহলে এই কোশ্চেনটা কিন্তু এইভাবে ঘুরিয়ে দিতে পারে। আমরা কি পড়লাম যে আমাদের শ্বসন প্রক্রিয়াকে কে নিয়ন্ত্রণ করে, পন্স এবং মেডুলা অবলাঙ্গা। তাহলে এই দুটোই হচ্ছে কি আবার লঘু মস্তিষ্কের একটা অংশ।
তাহলে ব্রেন এবং স্পাইনাল কর্ড এই দুটো হচ্ছে কি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যদি পার্ট হয় ব্রেনেরই আবার একটা পার্ট হচ্ছে কি হাইন্ড ব্রেন বা লঘু মস্তিষ্ক, তার অংশ হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা এবং পঞ্চ। তাহলে এই যে শ্বসন প্রক্রিয়াটা যদি নিয়ন্ত্রিত হয় কার দ্বারা, তখন বলতে হবে কি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এছাড়াও বিভিন্ন ফাংশনস আছে রেসপিরেশনের জন্য, যে হার্ট বা রেসপিরেশনটাকে কখন কিভাবে কন্ট্রোল করা হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমেরও ভূমিকা আছে। কিন্তু মেইন যদি বলা হয় কোশ্চেনে এইভাবে যে কার দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রই হবে, কারণ মেইন ভূমিকা হচ্ছে কার, মেডুলা অবলাঙ্গাটা এবং পন্সের। নেক্সট কি বলেছে, ফুসফুস একটি দ্বিতল বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত, এর নাম। এটা কি বললাম, প্রথমেই বললাম প্লিউরা। এটার হচ্ছে কি দুটো এরকম লেয়ার থাকে, একটা হচ্ছে আউটার লেয়ার, একটা হচ্ছে ইনার লেয়ার। এই দুটো লেয়ারের মাঝখানে যে ফ্লুইডটাকে আগেই বললাম কি প্লিউরাল ফ্লুইড, এটা পুরো এই আমাদের লাংস এরিয়াটাকে কাভার করে থাকে। এছাড়া এই যে পেরিকার্ডিয়াম বলেছে, পেরিকার্ডিয়াম মানে কিসের কাভারিং, এটা হচ্ছে হার্ট। পরে হচ্ছে পেরিঅস্টিয়াম, সেটা বোনকে কাভার করে থাকে। তাহলে সবসময় যে পেরি মানে কি তার বাইরের একটা কাভারিং মনে রাখতে হবে। তাহলে যে কোনো কিছু দেওয়া হয় যে পেরিকন্ডিয়াম মানে এটা হচ্ছে কি কার্টিলেজের চারপাশে থাকে, নামটা এইভাবে আসছে। তাহলে পেরিকার্ডিয়াম, অস্টিয়াম, পেরিকন্ড্রিয়াম সমস্তগুলো হচ্ছে কোনো একটা বাইরের কাভারিংসকে বোঝাতে চাইছে। নেক্সট কি বলেছে, পালমোনারি কৈশিক দিয়ে প্রবাহিত লোহিত রক্তকণিকাতে কোন বিক্রিয়াটি ঘটে। তাহলে পালমোনারি ভেন দিয়ে যখন আসছে আমাদের ব্লাডটা, মানে মেনলি হচ্ছে অক্সিজেনের সাথে যখন হিমোগ্লোবিন বাইন্ড করবে গ্যাসিয়াস এক্সচেঞ্জের পরে, সেটা কোথায় আসছে, আমাদের যে ক্যাপিলারি মেমব্রেনে, পালমোনারি ক্যাপিলারিতে যখন আসছে, সেই ব্লাডটার সাথে অক্সিজেন যখন মিশ্রিত হচ্ছে, কোন রিঅ্যাকশনটা হবে, বললাম কি একটা হিমোগ্লোবিনের সাথে 4 অণু অক্সিজেন যুক্ত হয়। 4 অণু অক্সিজেন যুক্ত হয়ে কোনটা ফরমেশন করবে, হিমোগ্লোবিন প্লাস 4O2 থেকে হবে HbO2 হোল 4, অপশন এ। নেক্সট কি বলেছে, নিম্নলিখিত কোন পর্যায়টি প্রশ্বাস ক্রিয়াকে ব্যাখ্যা করে। তাহলে প্রশ্বাস মানে হচ্ছে কি ইন্সপিরেশন, আমরা যখন শ্বাস গ্রহণ করছি তখন কি কি যে আমাদের বডিতে কি কি পরিবর্তনগুলো হচ্ছে, যার জন্য আমরা শ্বাসটা নিতে পারছি। তাহলে প্রথমেই এখানে কয়েকটা জিনিসের ভূমিকা মনে রাখতে হবে। একটা হচ্ছে কি মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, বিভিন্ন ইন্টারকস্টাল মাসেলস গুলো আছে। ইন্টারকস্টাল মাসেলস মানে কোনগুলো, যেগুলো যে রিবস এর মাঝখানে যেগুলো থাকছে। তাহলে লাংসকে কাভার করে আছে কি রিবস, সেই রিবস এর মাঝখানের যে মাসেলস গুলো থাকছে বা পেশিগুলো থাকছে, সেগুলোকে বলা হচ্ছে ইন্টারকস্টাল মাসেল। এবং বক্ষ গহ্বর মানে কি, যে ডায়াফ্রাম থেকে উপরের দিকটা হচ্ছে কি আমাদের যতটা থোরাসিক ভার্টিব্রা লেভেলে আছে, ততটা হচ্ছে কি আমাদের এই যে বক্ষ গহ্বর। এভাবে কিভাবে আমরা এই যে প্রক্রিয়াটাকে চলবে সেটা আমরা দেখে নিই। এখানে আমরা যদি দেখি, তাহলে সবার প্রথমে দেখতে হবে যে জিনিসটা, এটা যদি ডায়াফ্রাম মাসেল হয়, এটা যদি লাংস হয়, এটা যদি লাংস হয়, বাইরের দিকে কি থাকছে, এই ধরনের কি থাকছে, রিবস গুলো থাকছে পরপর এইভাবে। ভাবে থাকছে রিবস গুলো। তাহলে যখন আমরা শ্বাস প্রশ্বাস মানে শ্বাস নিচ্ছি বা প্রশ্বাস নিচ্ছি, তখন কি হবে, সবসময় এই যে ডায়াফ্রাম মাসেলটা আছে তার কনস্ট্রিকশন হবে। মানে কি, সেটা যত কন্ট্রাক্ট করবে তত কি হবে, এই ক্যাভিটিটার তো একটা ভলিউমটা একটা নির্দিষ্ট, ধরলাম এই যে অংশটা, এই ভলিউমটা হচ্ছে কি নির্দিষ্ট। তাহলে এই ভলিউমটা যদি নির্দিষ্ট হয়, তাহলে ডায়াফ্রাম যদি প্রেসার দেয়, এটা যদি কন্ট্রাক্ট করে, তখন কি হবে, এখানে এই যে বক্ষ গহ্বরের যে আয়তনটা, সেটা হচ্ছে কি বাড়বে। অ্যান্টেরো পস্টেরিয়রলি সেটার হচ্ছে কি ভলিউমটা বাড়ছে, তার সাথে এই যে রিবসের আমরা যেগুলো পড়লাম যে বহিস্থ ইন্টারকস্টাল যে পেশিগুলো, তারও কন্ট্রাকশন হবে। তাহলে এই যে দুটো পেশি যদি কন্ট্রাকশন হয়, এটার ফলে কি হবে, ডায়াফ্রামের কন্ট্রাকশনের ফলে থোরাসিক ক্যাভিটিটা অ্যান্টেরিও পস্টেরিয়র লেন্থে বাড়বে বা অ্যান্টেরিও পস্টেরিয়র ভলিউমে বাড়ছে। সেম ভাবে যখনই হচ্ছে ইন্টারকস্টাল মাসেলস গুলোর কন্ট্রাকশন হবে, তখন আমাদের কি হচ্ছে যে ডর্সোভেন্ট্রাল রিজিয়নটা আয়তনটা বাড়ছে। মানে ডর্সোভেন্ট্রাল মানে কি, সামনে স্টার্নাম, পেছনে হচ্ছে ভার্টিব্রাল কলাম, এইটাকে বলা হচ্ছে ডর্সোভেন্ট্রাল। আর অ্যান্টেরিও পস্টেরিয়র মানে কি ওপর নিচে ভলিউমটা বাড়ছে। তাহলে এইভাবে কি হচ্ছে, টোটাল এই যে দুটো
ইন্টারকোস্টাল মাসেলস এবং ডায়াফ্রামের প্রক্রিয়ার ফলে কি হবে, টোটাল যে আমাদের থোরাসিক ক্যাভিটির ভলিউমটা দেখা যাচ্ছে বেড়ে যাচ্ছে। তাহলে থোরাসিক ক্যাভিটি যদি ভলিউম বাড়ে, আমরা জানি কি পি ইনভার্সলি রিলেটেড উইথ দ্য, মানে প্রেসার ভলিউমের সাথে ইনভার্স রিলেটেড। যদি ভলিউমটা বাড়ে তখন কি হচ্ছে না, এই যে থোরাসিক ক্যাভিটির মধ্যে প্রেসারটা কম হচ্ছে। তাহলে প্রেসার বা চাপটা যদি কমে যায় তখন কি হবে, বাইরের যে অক্সিজেন, বাইরের যে গ্যাসটা, তখন কি হচ্ছে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে বায়ু যায়। তাহলে সেম ভাবে এক্সটার্নাল এনভায়রনমেন্টাল এয়ারটা তখন কি করবে, লাংসে প্রবেশ করবে। এটাই মেন হচ্ছে ইন্সপিরেটরি প্রসেস। তাহলে এখানে যদি আমরা দেখি মধ্যচ্ছদা এবং ইন্টারকস্টালের সংকোচন হবে, ঠিক। বক্ষ গহ্বর বা থোরাসিক ক্যাভিটির যে ভলিউমটা বাড়ছে এটাও ঠিক আছে, এবং বক্ষ গহ্বর এবং অ্যালভিওলাসের চাপ হ্রাস, হ্যাঁ চাপটা হ্রাস হচ্ছে। তার ফলে কি হচ্ছে, এটা এখানে নেই, এটা প্রিন্টিং মিস্টেক আছে। তাহলে বক্ষ গহ্বরের যদি অ্যালভিওলাসের বা থোরাসিক ক্যাভিটির মধ্যে যখনই প্রেসারটা কম হচ্ছে তখনই কি হবে, এক্সটার্নাল এয়ারটা আমাদের লাংসের মধ্যে প্রবেশ করবে। তাহলে এটাই হচ্ছে কি প্রশ্বাস ক্রিয়াকে ব্যাখ্যা করে, অপশন এটাই কারেক্ট হবে। সেম ভাবে যদি আমরা নিঃশ্বাস ক্রিয়াকে ব্যাখ্যা করতে চাই বা এক্সপ্রেশন প্রসেসটা কি হবে, এক্সপ্রেশন প্রসেসটা ঠিক এটার উল্টোটা হবে, এইটা হবে কি মধ্যচ্ছদা। এটা যদি ইন্সপিরেশনের ক্ষেত্রে হয়, এটা যদি আমরা বলি ইন্সপিরেশনের ক্ষেত্রে যদি এটা হয়, তাহলে এক্সপিরেশনের ক্ষেত্রে কোনটা হবে, এক্সপিরেশনের ক্ষেত্রে ঠিক তার উল্টো প্রসেসটা হবে। তার মানে কি মধ্যচ্ছদা এবং বহিস্থ ইন্টারকোস্টাল পেশিগুলো এগুলো প্রসারণ হবে, তার ফলে হচ্ছে কি বক্ষ গহ্বরের যে প্রসারণ হচ্ছে, সরি না বক্ষ গহ্বরের সংকোচন হবে, এটা হবে না, সরি অপশন ডিটা হবে। অপশন ডিটা কি চাপ বৃদ্ধি পাবে, এটা সংকোচন হবে, ইন্টারকোস্টালের প্রসারণ হবে, হ্যাঁ অপশন বি হচ্ছে। তাহলে এক্সপিরেশনের ক্ষেত্রে কিন্তু এটা হবে, এক্সপিরেশনের ক্ষেত্রে হচ্ছে কি মধ্যচ্ছদা এবং বহিস্থ ইন্টারকোস্টালের প্রসারণ, এখানে কি ছিল সংকোচন, তাহলে এগুলোর উল্টোটা হবে, এটা প্রসারণ হবে। সেম ভাবে বক্ষ গহ্বরে এখানে প্রসারণ ছিল, এটা বক্ষ গহ্বরের সংকোচন হবে। ভলিউমটা যখনই কমবে তখন হচ্ছে কি যে বক্ষ গহ্বরের মধ্যে বা থোরাসিক ক্যাভিটির মধ্যে প্রেসারটা বাড়ছে, আর প্রেসারটা বাড়লেই তখন কি করবে, সেটা হচ্ছে বাইরের এনভায়রনমেন্টে আবার যে কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে আসতে সাহায্য করছে। তাহলে বক্ষ গহ্বর এবং অ্যালভিওলাসের চাপ বৃদ্ধি পেলেই তখন সেটা কি করবে, এনভায়রনমেন্টে তখন প্রেসারটা কম আছে তুলনামূলকভাবে রিলেটিভলি, তাহলে তখন সেটা কি করবে, বক্ষ গহ্বর থেকে বা অ্যালভিওলাস থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা কোথায় চলে আসবে, এক্সটার্নাল এনভায়রনমেন্ট। এইভাবে হচ্ছে কিনা আমাদের এই দুটো প্রসেস চলছে। তাহলে এটা হচ্ছে কি এক্সপিরেশনের ক্ষেত্রে, কোশ্চেনটার উত্তর কিন্তু এটা অপশন এ। নেক্সট কি বলেছে, যে পরিমাণ বায়ু স্বাভাবিক শ্বসনের সময় ফুসফুসে প্রবেশ করে। তাহলে স্বাভাবিক শ্বসন প্রক্রিয়ার সময় মানে কি, আমরা নর্মালি যখন নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি তখন কি কোনো আমরা এফোর্টলেসলি, যখন আমরা স্বাভাবিক রেস্টিং পিরিয়ডে আছি তখন যে নিঃশ্বাস প্রশ্বাসের সময় আমাদের যে বায়ুটা লাংসের মধ্যে প্রবেশ করে সেটাকে কি বলা হচ্ছে, প্রবাহী বায়ু, বা এটাকেই বলা হয় কি টাইডাল ভলিউম, টাইডাল ভলিউম। এই টাইডাল ভলিউমের পরিমাণটা কত, 500, মোটামুটি 500 থেকে 600 ml এর মধ্যে হয়। যদি আমরা অ্যাডাল্টদের কথা বলি তাহলে অ্যাডাল্টের ক্ষেত্রে যে প্রবাহী বায়ুর পরিমাণটা কত, 500 ml, এটাকে বলা হয় কি প্রবাহী বায়ু। এছাড়াও আমরা যেখানে এইটা পড়ছি তার সাথে আরো কয়েকটা জিনিস আমাদের জানা উচিত, সেগুলো হচ্ছে কি প্রবাহী বায়ু ছাড়াও একটা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম হয়, IRV। এই ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম কাকে বলে, আমরা তো নর্মালি এই 500 ml বায়ুটা প্রশ্বাসের মাধ্যমে নিচ্ছি, কিন্তু যখন আমরা কি করছি এফোর্টের মাধ্যমে, যখন জোরে জোরে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া চলছে, ধরলাম কেউ একটা এফোর্টের সাথে, মানে কি আমরা জোরে যখন শ্বাস নিই তখন কি হতে পারে, যতটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট এই 500 ml তো নিচ্ছি, তার সাথে আরো কতটা অ্যাডিশনাল আমরা নিতে পারি সেটাকে বলা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এটার পরিমাণটা হচ্ছে কত, মোটামুটি 2500 থেকে 3000 ml এর মতো। তাহলে আমরা যদি চাই জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস নিতে, তাহলে এই যে অ্যামাউন্টটা এই 500 ml এর সাথে আমরা এই আরো এক্সট্রা অ্যাডিশনাল এই যে 2500 থেকে 3000 ml, কিন্তু আমরা 2500 থেকে 3000 ml এই অ্যামাউন্টের আমরা কিন্তু বায়ু গ্রহণ করতে পারি, সেটাকে বলা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। সেম ভাবে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম মানে তোমরা বুঝতে পারছো এটার কি, যতটা আমরা জোরে বা এফোর্টের মাধ্যমে যতটা বায়ু গ্রহণ করতে পারছি সেটা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে যতটা এফোর্টের সাথে আমরা এক্সপিরেশন করতে পারবো, যতটা অ্যামাউন্ট অফ
অক্সিজেন যতটা অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড আমরা বাইরে বার করতে পারবো, যতটা সেটা হচ্ছে কি আমাদের যতটা অ্যামাউন্টের বায়ু আমরা কি করছি নিঃশ্বাস ক্রিয়ার সময় বাইরে বার করতে পারছি উইথ এফোর্ট অ্যাডিশনাল টু দ্য টাইডাল ভলিউম, মানে কি অ্যাডিশনাল এই টাইডাল ভলিউমের সাথে এক্সট্রা আরো যতটা আমরা পরিমাণ বায়ু নিঃশ্বাস ক্রিয়ার মাধ্যমে ত্যাগ করতে পারি সেটাকে বলা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। সেটা হচ্ছে কত, মোটামুটি 1100 থেকে 1200 ml। 1200 ml। এছাড়াও এখানে আরো কয়েকটা আছে, রেসিডুয়াল ভলিউম বলে একটা জিনিস হয়। রেসিডুয়াল ভলিউম কাকে বলা হয়, যখন আমরা যে এফোর্টের সাথে, এফোর্ট মানে কি যতটা অ্যাডিশনাল অ্যামাউন্ট অফ অক্সিজেন বা আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি তারপরেও লাংসের যতটা অ্যামাউন্ট থেকে যায়, মানে কি রেসিডুয়াল ভলিউম বলতে আমরা কি বোঝাতে চাইছি, যে আমরা ধরলাম যে একজন জোরে এফোর্টের সাথে প্রশ্বাস নিয়েছে, তারপরে এফোর্টের সাথে যতটা পরিমাণ বায়ু বার করা সেটা এফোর্টে মানে ইআরবিটা সে কি করেছে বার করে দিয়েছে, তারপরেও কি হচ্ছে লাংসের মধ্যে কিছুটা পরিমাণ বায়ু থেকে যাচ্ছে, না হলে তো লাংস কি হতো, কোলাপস করে যেত। তাহলে সেটাকে বলা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। যে অ্যামাউন্টটা মানে এফোর্টের সাথে এক্সপিরেশন করার পরেও যে পরিমাণটা আমাদের লাংসের মধ্যে থেকে যায় তাকে বলা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। এটা মোটামুটি ওই 1000 থেকে 1200 ml এর মতো। এছাড়াও আছে বায়ু ধারকত্ব, ফুসফুসের মোট বায়ু ধারণ ক্ষমতা মানে টোটাল লাং ক্যাপাসিটি। টোটাল লাং ক্যাপাসিটি মানে যতটা একদম টাইডাল ভলিউম নিতে পারবে, প্লাস কি করছে এই যে রেসিডুয়াল ভলিউম প্লাস আইআরভি ইআরভি সবগুলোকে অ্যাড করলে যা হয় পুরোটা হচ্ছে ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা। টোটাল লাং ক্যাপাসিটি বা মোট বায়ু ধারণ ক্ষমতা মানে কি আমরা টাইডাল ভলিউম প্লাস রেসিডুয়াল ভলিউম প্লাস ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস ইআরভি যতগুলো পড়লাম সবগুলোকে যদি একসাথে করে দিই যতটা অ্যামাউন্ট হচ্ছে সেই টোটালটাকে বলছি কি আমরা ফুসফুসের মোট বায়ু ধারণ ক্ষমতা। নেক্সট এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে এয়ারটা এলো, এখানটা পুরোটা কি ছিল এর আগে পর্যন্ত ব্রঙ্কিওল, টার্মিনাল ব্রঙ্কিওল, সেখান থেকে হচ্ছে এয়ারটা কন্ডাকশন হয়ে এখানে আসছে, আবার এখান থেকে কি হচ্ছে এয়ারটা এখানে পাস হবে পরবর্তীতে। তাহলে এইটা যদি একটা অ্যালভিওলাস হয় তার ভেতরে কি থাকছে অ্যালভিওলার, এটা হচ্ছে কি তার এন্ডোথেলিয়াম বা অ্যালভিওলার এপিথেলিয়াম, এই অ্যালভিওলার এপিথেলিয়াম সেল থাকছে। তাহলে গ্যাস ট্রান্সমিশন হতে গেলে ধরলাম এখানে আছে আমাদের অক্সিজেন, এই অক্সিজেনটাকে যদি আমাদের এই ব্লাড ক্যাপিলারির মধ্যে এখানে হচ্ছে কি আরবিসির মধ্যে আছে হিমোগ্লোবিন, তাহলে আরবিসির মধ্যে আছে হিমোগ্লোবিন, তাহলে এই যে হিমোগ্লোবিনের সাথে যদি বাইন্ড করতে হয় অক্সিজেনকে তাহলে কি করতে হবে, এটাকে এই এতগুলো লেয়ারকে ট্রান্সপোর্ট করে আসতে হবে। তাহলে সবার প্রথমে আসছে কি আমাদের এই যে এপিথেলিয়াম অফ অ্যালভিওলার ক্যাভিটির মধ্যে এই যে সেলস গুলো থাকছে তার কি এপিথেলিয়াম সেল, আর এই যে ব্লাড ক্যাপিলারি যেটা হচ্ছে পালমোনারি ব্লাড ক্যাপিলারি তার হচ্ছে এন্ডোথেলিয়াম। এই ক্যাপিলারি এন্ডোথেলিয়াম এখানে একটা এপিথেলিয়াম, আর তার মাঝখানে কি থাকে বেসমেন্ট মেমব্রেন, সবসময় এপিথেলিয়ামের কি থাকবে বেসমেন্ট মেমব্রেন থাকবে। তাহলে এই তিনটে লেয়ারকে ক্রস করে সেটা কি করবে অক্সিজেনটা হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করবে, তাহলে হিমোগ্লোবিনের সাথে এখানে এসে 4 অণু অক্সিজেন বাইন্ড করবে। সেম ভাবে যদি কার্বন ডাইঅক্সাইডকে যদি ট্রান্সপোর্ট করে যেতে হয় অ্যালভিওলার সারফেসে তখন কি করবে এটা এখানে এই যে আরবিসির মধ্যে বা ফ্রি প্লাজমার মধ্যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড কি ফর্মে থাকে HCO3- এই ফর্মে থাকে, বাইকার্বনেট রূপে প্লাজমার মধ্যে থাকে, আর কিছুটা পরিমাণ আরবিসির মধ্যে থাকে যেটা হচ্ছে HbCO2 ফর্মে থাকছে, কার্বক্সি হিমোগ্লোবিন হিসেবে থাকছে। আর কার্বামিনো হিমোগ্লোবিন কার্বক্সি হিমোগ্লোবিন দুটো আছে। তাহলে কার্বক্সি হিমোগ্লোবিন হচ্ছে কি যখন সেটা কার্বন ডাইঅক্সাইডের সাথে হিমোগ্লোবিন বাইন্ড করে থাকছে তখন তাকে বলা হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন, আর কার্বন মনোক্সাইডের সাথে যদি বাইন্ড করে তাহলে তাকে বলা হবে কার্বামিনো হিমোগ্লোবিন। তাহলে সেটা কিন্তু যদি কার্বন মনোক্সাইডের সাথে হিমোগ্লোবিন বাইন্ড করে যায় এটা আমাদের বডির জন্য কিন্তু খুবই ফ্যাটাল মারাত্মক একটা জিনিস, তাহলে সেক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে যদি কার্বন মনোক্সাইড আমরা ইনহেল করি। তাহলে এখানে মেনলি থাকবে কি যে প্লাজমার মধ্যে সেটা H2CO3 বা HCO3- এই বাইকার্বনেট আয়ন রূপে থাকবে, সেখান থেকে হবে কি ফ্রি কার্বন ডাইঅক্সাইডটাকে সেম ভাবে এই তিনটে লেয়ার ভেদ করে এইখানে আসতে হবে। তাহলে এই যে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা কিভাবে হচ্ছে, গ্যাসিয়াস এক্সচেঞ্জটা এই এপিথেলিয়াম লেয়ার বেসমেন্ট মেমব্রেন এবং এন্ডোথেলিয়াম এই তিনটাকে ক্রস করবে অক্সিজেনটা ডিফিউশনের মাধ্যমে এখানে আসবে, দিয়ে আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন আছে তার সাথে বাইন্ড করবে, দিয়ে সেটা কি হবে পালমোনারি ভেন দিয়ে আমাদের হার্টের মধ্যে যাবে এবং হার্ট থেকে পাম্প আউট হয়ে গোটা বডিতে হোল বডিতে সেটা ট্রান্সপোর্ট হবে
এইভাবে পুরো প্রসেসটা চলছে। নেক্সট কি বলেছে, রেসপিরেটরি সারফেসে অধিকাংশ কার্বন ডাইঅক্সাইড কি রূপে পরিবহিত হয়। এটা মেনলি আমরা কি দেখব যে HCO3 মাইনাস আয়ন রূপে থাকে, এই HCO3 মাইনাস আয়ন রূপে থাকবে, সরি রেসপিরেটরি সারফেসে বলেছে, তাহলে রেসপিরেটরি সারফেসে হলে তখন সেটা কি হয়ে যাবে, মুক্ত কার্বন ডাইঅক্সাইড রূপে। তাহলে এটা আমরা যদি দেখি, এখানে একটা ধরলাম টিস্যু, এটা একটা টিস্যু, তার নিউক্লিয়াস আছে, সেখান থেকে সেটা যদি ধরলাম ক্যাপিলারির মাধ্যমে লাংসে যাচ্ছে, তাহলে এই ব্লাডের মধ্যে এটা এখানে যদি প্লাজমা হয়, প্লাজমার মধ্যে ম্যাক্সিমাম অ্যামাউন্টটা কিসে থাকবে, কার্বন ডাইঅক্সাইডটা টিস্যু থেকে রিলিজ হলো, সেটা হচ্ছে কি ব্লাডের মাধ্যমে, ব্লাড ভেসেলসের মাধ্যমে, ক্যাপিলারি ভেনের মাধ্যমে সেটা যখন প্লাজমাতে আসবে সেটা কি থাকবে, H2CO3। H2CO3 প্রথমে এই যে কার্বন ডাইঅক্সাইড টিস্যু সারফেসে কি হয়, সেটা HCO2 আর H2O এই দুটো যুক্ত হয়ে তৈরি করে প্লাজমার মধ্যে। তাহলে প্লাজমার মধ্যে কি হবে, সেটা H2O প্লাস কার্বন ডাইঅক্সাইড এই দুটো যুক্ত হয়ে তৈরি করে, এটা রিভার্সিবল রিঅ্যাকশন, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড দুটো ডিরেকশনেই হতে পারে। কার্বন ডাইঅক্সাইডের সাথে এটা যুক্ত হয়ে তৈরি কি করবে, H2CO3 দিয়ে সেটা ভেঙে যায় আবার কিসে, H প্লাস প্লাস CO3 মাইনাস। এখানে যে এনজাইমটা কাজে লাগে, দুটো স্টেপেই যে এনজাইমটা কাজে লাগে তাকে বলা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম। এই কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমটা এখানেও লাগবে, এই যে H2O এর সাথে CO2 যুক্ত হয়ে এটা টিস্যু সারফেসে হচ্ছে, টিস্যু সারফেসে হবে কি ফরওয়ার্ড ডিরেকশন হবে, টিস্যু সারফেসে যখন থাকবে তখন সেটা ফরওয়ার্ড ডিরেকশনে যাবে, দিয়ে সরি H প্লাস প্লাস HCO3 মাইনাস, H প্লাস প্লাস HCO3 মাইনাস বাইকার্বনেট আয়ন রূপে। তাহলে HCO3 মাইনাস এটা টিস্যুতে যখন প্লাজমাতে এলো তখন এই বেশিরভাগ পরিমাণে HCO3 মাইনাসের পরিমাণটা হচ্ছে কত, HCO3 মাইনাসটা প্রায় 70% প্লাজমাতে এই রূপে থাকবে, কার্বন ডাইঅক্সাইডটা প্লাজমার মধ্যে বাইকার্বনেট আয়ন রূপে থাকবে, আর কিছুটা পরিমাণ মোটামুটি 20 থেকে 30% এটা হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে HbCO2 ফর্মে থাকছে, কত মোটামুটি 20 থেকে 23% কত মোটামুটি এটা। তাহলে এটা হচ্ছে টিস্যু সারফেসে। এরপরে সেটা প্লাজমার মাধ্যমে ব্লাডটা কোথায় গেল, হার্টের মাধ্যমে প্রথমে গেল আমাদের পালমোনারি আর্টারি দিয়ে লাং সারফেসে যখন যাচ্ছে, যে রেসপিরেটরি সারফেস মানে কোনটাকে বোঝাতে চাইছে, এই জায়গাটাতে যখন সেটা ডিফিউশনের মাধ্যমে গ্যাসটা এবারে অ্যালভিওলার ক্যাভিটির মধ্যে যাবে, সেই সময় কি হবে, যেখানে হচ্ছে কি তখন হচ্ছে কি এখানে আমাদের যখন এই জায়গাতে যাবে রেসপিরেটরি সারফেসে যাবে তখন হবে কি পার্সিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডটা এখানে কিন্তু কম আছে, এখানে বেশি পরিমাণ এখানে কি এসছে, অক্সিজেন এসছে, পুরো অ্যালভিওলার ক্যাভিটিটা কিসে ভরে আছে, অক্সিজেনের মধ্যে। তাহলে যখন টিস্যু সারফেস থেকে আসছে এখানে হচ্ছে কি রেসপিরেটরি সারফেস এসে কার্বন ডাইঅক্সাইডের আমাদের পার্সিয়াল প্রেসারটা কম আছে, তাহলে যখনই পার্সিয়াল প্রেসার এই রেসপিরেটরি সারফেসে কম থাকবে তখন সেটা ব্যাকওয়ার্ড ডিরেকশনে রিঅ্যাকশনটা হবে, এবং ব্যাকওয়ার্ড ডিরেকশনে হলে কি হবে, এই আবার সেম ভাবে এসে কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমের মাধ্যমে মুক্ত এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে দেবে, এই মুক্ত কার্বন ডাইঅক্সাইডটা আবার এরপরে রিলিজ হয়ে যাবে। তাহলে সেম ভাবে তাহলে এখানে বলা হচ্ছে কি রেসপিরেটরি সারফেসে যখন আসবে তখন ব্যাকওয়ার্ড ডিরেকশনে রিঅ্যাকশন হবে এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এবং সেটা ডিফিউশনের মাধ্যমে এবার অ্যালভিওলাস থেকে আবার কি হবে, এক্সটার্নাল প্যাসেজের মাধ্যমে, এক্সটার্নাল নস্ট্রিলস এর মাধ্যমে এনভায়রনমেন্টে চলে যাবে। নেক্সট কি বলেছে, যে কলাকোষ থেকে রক্ত যে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় তা, কলাকোষ থেকে রক্তে, তাহলে মনে রাখতে হবে কলাকোষ মানে এটা হচ্ছে টিস্যু সারফেসের কথা বলা হচ্ছে, তাহলে টিস্যু সারফেসে কি হচ্ছে, কখনোই মুক্ত কার্বন ডাইঅক্সাইড থাকবে না, মুক্ত রূপে থাকবে না, তাহলে এটা ভুল। এখানে বলেছে 70% কার্বামিনো হিমোগ্লোবিন হিসেবে থাকবে আর 30% বাইকার্বনেট রূপে থাকবে না, আমরা কি দেখলাম বাইকার্বনেট রূপে মোটামুটি 70% থাকছে, তাহলে এটাও ভুল আছে, এটাও হবে না। সরি, একটা জায়গা সবাই কারেক্ট করে নেবে, আমি একটুখানি আগে বললাম যে কার্বক্সি হিমোগ্লোবিন আর কার্বামিনো হিমোগ্লোবিন, কার্বামিনো হিমোগ্লোবিনটা মনে রাখতে হবে যে যদি কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয় তখন তাকে বলা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন, আর উল্টোটা হবে, আমি তখন বলে ফেলেছিলাম যে কার্বামিনো হিমোগ্লোবিন মানে এটা হচ্ছে HbCO2 কে বলা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন। নেক্সট কি বলেছে, লোহিত রক্তকণিকায় কার্বামিনো হিমোগ্লোবিন রূপে থাকে, এটা ঠিক বলেছে। আরবিসির মধ্যে যে 20 থেকে 23% কার্বন ডাইঅক্সাইডে যুক্ত হচ্ছে সেটা হচ্ছে কি কার্বামিনো হিমোগ্লোবিন হিসেবে থাকে, এই যে HbCO2 ফর্মে থাকছে।
আর কি বলেছে, রক্তরসে এবং দুটোতেই বাইকার্বনেট রূপে থাকে, এটাও ভুল। তাহলে রক্ত কোষে সেটা বাইকার্বনেট হিসেবে থাকে, কিন্তু আরবিসি সেলের মধ্যে তখন কি হবে, এই কার্বামিনো হিমোগ্লোবিন ফর্মেশন করে থাকবে। এটা আশা করছি সবার ক্লিয়ার হয়েছে। আশা করছি সবাই কোশ্চেন্স গুলো বুঝতে পারছো। কারো যদি কোনো জায়গায় ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর আজকে আমি লাইভে প্রথম ক্লাস নিচ্ছি, তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা ক্ষমা করবে, এবং আমিও চেষ্টা করবো যে পরবর্তীতে আরো ইমপ্রুভ করা। নেক্সট কি বলেছে যে একজন স্বাস্থ্যবান মানুষের হিমোগ্লোবিনের পরিমাণ কত। তাহলে একজন স্বাস্থ্যবান ব্যক্তির ক্ষেত্রে যদি আমরা অ্যাডাল্টের কথা বলি, তাহলে এখানে যেহেতু মহিলা এবং পুরুষ কোনোটাই আলাদা করে বলে দেওয়া নেই, তাহলে আমরা অন এন এভারেজ ধরতে পারি 40 থেকে 50 গ্রাম পার ডিএল, বা এখানে বলে দিয়েছে 100 ml এর মধ্যে, বা এটাই হচ্ছে কি 100 ml মানে 1 ডেসিলিটার। তাহলে এটা যদি আমরা আলাদা করে বলে দেয় যে ওমেনদের ক্ষেত্রে কত, ম্যানদের ক্ষেত্রে কত, তাহলে ওমেনদের ক্ষেত্রে এটার ভ্যালুটা হচ্ছে মোটামুটি 13 থেকে 15 এর মধ্যে থাকে, 13 থেকে 15 গ্রাম পার ডিএল। আর সেটা যদি মেলদের ক্ষেত্রে বলা হয় বা মেলের ক্ষেত্রে যদি বলা হয়, সেক্ষেত্রে সেটা হচ্ছে কত, 14 থেকে 16 গ্রাম। এখানে একটা অ্যাভারেজ ভ্যালু দেওয়া আছে। এইভাবে যদি আমাদের আলাদা করে বলে না দেয় মেল ফিমেলের কথা, তাহলে আমরা এইভাবে 14 থেকে 15 অ্যান্সার দিতে পারি। নেক্সট কি বলেছে, ধূমপানের ফলে হওয়া সাধারণ শ্বাসতন্ত্রজনিত রোগ হলো। তাহলে এই যে রেসপিরেটরি আমাদের বিভিন্ন ডিজিজ নিয়ে আমরা যদি কথা বলি, প্রথমেই একটা খুবই ইম্পর্টেন্ট আসছে, যেটা সিওপিডি বা ক্রনিক ব্রঙ্কাইটিস এবং এমফাইসিমা। এইগুলো হচ্ছে কি সিওপিডির মধ্যে পড়ে। সিওপিডির ফুল ফর্মটা সবাই মনে রাখবে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এই ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের মধ্যে দুটো আছে, একটা হচ্ছে এমফাইসিমা, আরেকটা হচ্ছে কি ক্রনিক ব্রঙ্কাইটিস। তাহলে দীর্ঘদিন যদি ধূমপানের ফলে কি দেখা যায়, যে এই যে অ্যালভিওলার যে আমরা দেখলাম স্যাকগুলো, তাদের যে এই যে ইলাস্টিক ফাংশনটা, মানে প্রসারণ এবং সংকোচন হচ্ছে, এই পরিমাণটা কমে যায়, তারা অবস্ট্রাকশন হয়ে যায়, যাতে তারা এই যে ডিফিউশনের প্রক্রিয়াটা এবং এই যে সংকোচন প্রসারণ এটা ঠিকঠাক ভাবে করতে পারে না, তখন সেই কন্ডিশনটাকেই বলা হয় কি সিওপিডি। তাহলে এখানে কোনটা হবে, এমফাইসিমা। সেম ভাবে হাঁপানিটা মেনলি আমরা দেখি যে বিভিন্ন সিজনাল চেঞ্জের জন্য, বা কারোর যদি অ্যালার্জি থাকে বিভিন্ন পোলেন গ্রেনসের জন্য, ডাস্টের জন্য, তাদের ক্ষেত্রে এই ধরনের হাঁপানির সমস্যা দেখা যায়। আর এখানে যেটা বলেছে রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস, এইগুলো মেনলি হচ্ছে যখনই আমাদের বডিতে এই যে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া বা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া, এই সমস্তগুলোর যদি কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের মধ্যে যে নর্মাল একটা লেভেল আমাদের বডিতে যেটা তো মেনটেন যদি না হয়, তাহলে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, তখন কি দেখা যাবে বডিতে H+ এর পরিমাণ কনসেন্ট্রেশন বাড়ছে এবং অ্যাসিডোসিস তৈরি হবে। সেটাকেই বলা হচ্ছে কি শ্বাসযন্ত্রজনিত অ্যাসিড বৃদ্ধি। আর সেম ভাবে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বডিতে কমে যায়, তখন কি হবে, যে এই যে ক্ষারময়তা বা অ্যালকালোসিস কন্ডিশন দেখা যায়। নেক্সট কি বলেছে, সারণী 1 এবং সারণী 2 সঠিকভাবে সাজা। তাহলে এখানে টাইডাল বায়ুর পরিমাণ আমরা জানি কত, টাইডাল ভলিউম হচ্ছে 500 থেকে 550। এরপরে হচ্ছে প্রশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ুর পরিমাণ। প্রশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ু মানে কি, যেটা আমরা বললাম ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এটার পরিমাণটা হচ্ছে কত, 2500 থেকে 3000 ml। তাহলে এটার সাথে হচ্ছে এটা। নেক্সট হচ্ছে কি রেসিডুয়াল বায়ুর পরিমাণ কত, রেসিডুয়াল বায়ুর পরিমাণটাও হচ্ছে সেম ভাবে এটা হবে। তাহলে কি নিঃশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ুর পরিমাণ সেটা হবে 1000 থেকে 1100, আর রেসিডুয়াল বায়ুর পরিমাণটা এটা। তাহলে অপশন কোনটা হচ্ছে, এর হচ্ছে 3, এর 3, বি এর 1, এর 3, বি এর 1, সি এর 4 আর ডি এর 2। হ্যাঁ, অপশন এটা কারেক্ট হচ্ছে, অপশন এটা কারেক্ট। নেক্সট তাহলে আমরা ক্যাটাগরি 2 এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। ক্যাটাগরি 2 মানে এখানে হচ্ছে কি একটার চেয়ে বেশি অপশন কারেক্ট হবে, মাল্টিপল রেসপন্স কোশ্চেন। এখানে হচ্ছে কি আমরা এতক্ষণ ক্যাটাগরি 1 এ যেগুলো করলাম, একটাই মাত্র অপশন থাকবে যেটা কারেক্ট হবে, কিন্তু এগুলোর ক্ষেত্রে হচ্ছে একের বেশিও থাকতে পারে বা একটাও থাকতে পারে। অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে কি দেখা যায় 2টো বা 3টে অপশন কিন্তু কারেক্ট হবে এক্ষেত্রে। মানে কি বলেছে, ষড়যন্ত্রের জোর তরুণাস্থি কোনগুলি। তাহলে ষড়যন্ত্রের মানে কি ল্যারিংসেরই আরেকটা নাম মনে রাখতে হবে, কি ল্যারিংসকেই বলা হচ্ছে কি ষড়যন্ত্র বা সাউন্ড বক্স। এই ল্যারিংসের কিছু কার্টিলেজ পার্ট থাকে, এই যে রিং স্ট্রাকচারটা, এখানে টোটাল মনে রাখতে হবে 9টা কার্টিলেজ থাকে, 9টা কার্টিলেজ টোটাল ল্যারিংসের মধ্যে।
তার মধ্যে কিছু হচ্ছে পেয়ার্ডে থাকবে, পেয়ার্ডে মানে কি জোড়ায় জোড়ায় থাকবে, কিছু কিছু থাকবে যেগুলো সিঙ্গেল একটা করে শুধু প্রেজেন্ট আছে। তাহলে আমরা যদি ভাগ করি পেয়ার্ড আর সিঙ্গেলের মধ্যে, পেয়ার্ড আর একটা হচ্ছে সিঙ্গেল, তাহলে 3 জোড়া আছে যেগুলো পেয়ার্ড আর 3 জোড়া আছে সিঙ্গেল, সরি 3টে হচ্ছে সিঙ্গেল আর 3টে হচ্ছে জোড়ায় থাকবে। তাহলে প্রথমেই যদি আমরা বলি পেয়ার্ডের মধ্যে কি কি থাকবে, পেয়ার্ডের মধ্যে যেগুলো থাকবে প্রথমেই আসছে কি কর্নিকুলেট, কিউনিফর্ম আর অ্যারিটিনয়েড, এইগুলো মেনলি হবে। অ্যারিটিনয়েড, অ্যারিটিনয়েড, কর্নিকুলেট অ্যান্ড কিউনিফর্ম, কর্নিকুলেট অ্যান্ড কিউনিফর্ম, এই 3টে হচ্ছে কি থাকবে জোড়ায় থাকবে। বাকিগুলো কি থাকবে, আর 3টে যেগুলো সিঙ্গেল থাকবে সংখ্যায় একটা করেই থাকবে, সেটার মধ্যে আসছে প্রথমে থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ, থাইরয়েড ক্রিকয়েড, আর একটা হচ্ছে কি এপিগ্লটিস, যেটা আমরা আগেই আলোচনা করেছি, এটা কি হচ্ছে ল্যারিংসেরই একটা কার্টিলেজ। এই 3টে হচ্ছে সিঙ্গেল থাকবে। সবসময় এই 3টে নাম কিন্তু খুব মনে রাখতে হবে, এই কোশ্চেনগুলো কিন্তু প্রায়ই আসে। অ্যারিটিনয়েড, তারপর হচ্ছে কর্নিকুলেট, কিউনিফর্ম, এগুলো সংখ্যায় কটা থাকবে, 2টো করে থাকবে। আর বাকি থাইরয়েড, ক্রিকয়েড, এপিগ্লটিস এগুলো সংখ্যায় একটা থাকবে। এখানে জোড় তরুণ আসতি কোনগুলো, তাহলে জোড় হবে কর্নিকুলেট আর অ্যারিটিনয়েড, অপশন বি আর সি কারেক্ট। নেক্সট কি বলেছে, কোন সমীকরণগুলি বায়ু ধারকত্বকে নির্দেশ করে। বায়ু ধারকত্বকে যদি নির্দেশ করে কোনটা হবে, অপশন এখানে কোনটা হবে, বায়ু ধারকত্ব মানে হচ্ছে আমাদের রেসিডুয়াল ভলিউম, ফাংশনাল রেসিডুয়াল ভলিউম, যেটা বায়ু ধারকত্ব মানে হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি অফ লাংস। ভাইটাল ক্যাপাসিটি মানে কোনটা হবে, আমরা টোটাল লাং ক্যাপাসিটি পড়লাম, টোটাল লাংসে কতটা থাকতে পারে, তাহলে টোটাল লাংসে যতটা থাকে তার চেয়ে আমরা যদি কোনটাকে বাদ দেব, টোটাল লাং ক্যাপাসিটি থেকে যদি আমরা রেসিডুয়াল ভলিউমটাকে বাদ দিই তাহলে সেটাই আসছে আমাদের কি বায়ু ধারকত্ব। তাহলে এটা হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটির মধ্যে কি কি ছিল, টোটাল লাং ক্যাপাসিটির মধ্যে ছিল আমাদের টিএলসি, যদি বলি সরি টোটাল লাং ক্যাপাসিটিতে আমরা কি কি পড়লাম, টাইডাল ভলিউম প্লাস ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস রেসিডুয়াল ভলিউম, এই সমস্তগুলো পড়েছিলাম। তো ভাইটাল ক্যাপাসিটি মানে মনে রাখতে হবে টিএলসি মাইনাস রেসিডুয়াল ভলিউম, তাহলে টিএলসি মাইনাস রেসিডুয়াল ভলিউম মানে হচ্ছে কি ভাইটাল ক্যাপাসিটি। তাহলে কোন কোন অপশনগুলো কারেক্ট হচ্ছে, টিএলসি মাইনাস রেসিডুয়াল ভলিউম এটা হবে। টিএলসি থেকে যদি রেসিডুয়াল ভলিউম বাদ দিয়ে দিই কি পড়ে থাকলো, টাইডাল ভলিউম, আইআরভি আর ইআরভি, তাহলে এটাও হবে। এরপরে হচ্ছে কি আর কোনটা হবে অপশন, এটা হবে, এটাও কিন্তু সেমই জিনিস আছে, এটার মতোই ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে, আইআরভি ইআরভি কে আগে পরে করে। তাহলে ভাইটাল ক্যাপাসিটি মানে মনে রাখতে হবে টোটাল যেটা লাং ক্যাপাসিটি, লাংসের যে টোটাল বায়ু ধারণ ক্ষমতা, তার থেকে যদি আমরা রেসিডুয়াল অ্যামাউন্টটাকে বাদ দিয়ে দিই তাহলে সেটা থাকছে আমাদের বায়ু ধারকত্ব, বা এটাকেই বলা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। আর দুটো জিনিস এখানে জানতে হবে ইম্পর্টেন্ট খুবই, একটা হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি, একটা হচ্ছে এক্সপিরেটরি ক্যাপাসিটি। ইন্সপিরেটরি ক্যাপাসিটি কাকে বলা হচ্ছে, ইন্সপিরেটরি ক্যাপাসিটি মানে হচ্ছে টাইডাল ভলিউম প্লাস ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, সেম ভাবে হচ্ছে এক্সপিরেটরি ক্যাপাসিটি ইসি সমান হবে কি টাইডাল ভলিউম প্লাস ইআরভি, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তার মানে কি যতটা অ্যামাউন্ট আমরা একবার শ্বাসক্রিয়ার মাধ্যমে জোরে যদি আমরা এফোর্টের সাথে যদি শ্বাসক্রিয়া নিই তাহলে আমরা টাইডাল ভলিউম নিচ্ছি, প্লাস কি হবে যতটা এক্সট্রা অ্যামাউন্ট সেটা হচ্ছে আমাদের ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে টোটাল একবারে আমাদের যে ইন্সপিরেশনের ক্ষমতা কতটা, ততটা হচ্ছে কি টাইডাল ভলিউম প্লাস আইআরভি, এই দুটোকে একসাথে করলে এতটা অ্যামাউন্ট বায়ু আমরা কিন্তু একসাথে নিতে পারি, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ক্যাপাসিটি, ইন্সপিরেটরি ক্যাপাসিটি। সেম ভাবে ম্যাক্সিমাম এক্সপিরেটরি ক্যাপাসিটি কতটা, টাইডাল ভলিউম প্লাস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে। তাহলে এখানে কোনটা কোনটা অপশন হচ্ছে এ সি ডি। নেক্সট কি বলেছে, অক্সি হিমোগ্লোবিনের বিয়োজন লেখচিত্র ডান দিকে সরে যাওয়ার কারণগুলি কি কি।
যে ডান দিকে সরে যাওয়া মানে আমরা প্রথমেই ডিসকাশন করেছিলাম রাইট শিফট কোন কোন ক্ষেত্রে হবে। একটা কি হবে, কার্বন ডাইঅক্সাইডের যদি আমরা বলি, তো সবাই এটা বুঝতে পারছো কি কার্বন ডাইঅক্সাইডের যদি ঘনত্ব বৃদ্ধি পায় তাহলে হবে। কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব মানে কি, কার্বন ডাইঅক্সাইডের পার্সিয়াল প্রেসার বাড়লে হচ্ছে, তাহলে এটা একটা হবে। নেক্সট হচ্ছে কি বলেছে, রক্তে পিএইচ বৃদ্ধি পেলে, না এটা হবে না। রক্তে পিএইচ কি হয়, হ্রাস পায়। পিএইচ হ্রাস পাওয়া মানে কি, যত অ্যাসিডিক কন্ডিশনের দিকে যাচ্ছে তত সেটা হবে কি রাইট শিফট হবে। অ্যাসিডিক কন্ডিশনে যাওয়া মানে কি, সেখানে কার্বন ডাইঅক্সাইড, সবসময় এইভাবে মনে রাখবে কি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যত বডিতে বাড়বে তত হচ্ছে কি ব্লাডটা আম্লিক প্রকৃতির হবে, মানে কি পিএইচটা, ব্লাডের পিএইচটা কম হবে, তত H+ কনসেন্ট্রেশন, H+ এর সাথে কি হলো কার্বন ডাইঅক্সাইড বাইন্ড করছে, H2CO3 ফর্ম করছে, সেখান থেকে H+ CO3 মাইনাস H+ প্লাস HCO3 মাইনাস ফর্মেশন করছে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বডিতে বাড়া মানে সেটা অ্যাসিডোসিসের দিকে যাচ্ছে, পিএইচ লো হচ্ছে। পিএইচ এখানে বলেছে বৃদ্ধি পাবে, তার মানে হবে না এটা। নেক্সট বলেছে তাপমাত্রা বৃদ্ধি পেলে, হ্যাঁ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পেলে এটা কি হবে, রাইট শিফট হবে, ঠিক আছে। অধিক উচ্চতায় গমন, অধিক উচ্চতায় গমন, অধিক উচ্চতায় গমন করলে বা অল্টিটিউড যদি হায়ার অল্টিটিউডে যায় তখন আমরা কি দেখি বডিতে আমাদের অক্সিজেন ইনসাফিসিয়েন্ট হয়ে পড়ে। তখন সবসময় কি হয়, যদি কেউ উঁচু পাহাড়ে ট্রাভেল করে কি করে, সাথে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায়, তাহলে অক্সিজেন যেখানে কম হবে সেখানে কি হচ্ছে বডিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বাড়ছে, সেক্ষেত্রেও কি হবে, সেটা রাইট শিফট হবে, এটা হবে। আরেকটা বলেছে কি রক্তে 2,3 DPH এর ঘনত্ব হ্রাস, এটা একটা জিনিস কনসেপ্ট মনে রাখতে হবে যে 2,3 DPH না, এটা সরি BPH হবে। ডাইফসফো বা বাইফসফো সেমই বলা হয়, বিপিএইচ বিপিজিও অনেক ক্ষেত্রে বলা হয়, অনেক ক্ষেত্রে ডিপিজি বলা হয়। এই যে 2,3 ডাইফসফোগ্লিসারেট, 2,3 ডাইফসফোগ্লিসারেট বা বাইফসফোগ্লিসারেট, যেটা খুশি কোশ্চেনে দিতে পারে, ডাইফসফোগ্লিসারেট। এই 2,3 ডাইফসফোগ্লিসারেট বা বাইফসফোগ্লিসারেটটা কখন তৈরি হয়, বডিতে যখন আমাদের অক্সিজেনের ঘাটতি দেখা যায় তখন কি হবে, অ্যানিমিয়ার ক্ষেত্রে যখন আমাদের বডিতে অক্সিজেন কম হচ্ছে, বা হাইপক্সিয়ার ক্ষেত্রে, যে কোনো কন্ডিশনে যখন আমাদের বডিতে অক্সিজেনের পরিমাণটা কমে যাচ্ছে তখন হিমোগ্লোবিনের সাথে কি হয়, এই যে 2,3 DPH এটা কি করে, হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে, 2,3 DPH-টা বাইন্ড করে, এটা একটা প্রোটেক্টিভ মেকানিজম হিসেবে কাজ করে। যখনই আমাদের বডিতে অক্সিজেনের ঘাটতি হচ্ছে সেটা হিমোগ্লোবিনের সাথে যুক্ত হচ্ছে কে, এই 2,3 ডাইফসফোগ্লিসারেট। সেক্ষেত্রে কি হবে, এটার ঘনত্ব যদি বৃদ্ধি পায় তার মানে বুঝতে হবে আমাদের বডিতে অক্সিজেন কম, মানে কি কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশনটা বাড়ছে। তাহলে যদি এটা বৃদ্ধি পায় তার মানে বুঝতে হবে কি সেটা ডান দিকে শিফট হবে। কিন্তু এখানে বলেছে ঘনত্ব হ্রাস পেলে, ঘনত্ব হ্রাস পেলে মানে কি বডিতে আমাদের সাফিসিয়েন্ট অক্সিজেন আছে, সাফিসিয়েন্ট অক্সিজেন থাকলে তো এটা হচ্ছে কি হিমোগ্লোবিনের সাথে যুক্ত হতে পারবে না। তাহলে ঘনত্ব যদি হ্রাস পায় তাহলে সবসময় সেটা কি হবে, লেফট শিফট হবে। যদি ঘনত্ব বৃদ্ধি পায় মানে সেখানে অক্সিজেন কম, সেখানে এটা হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করছে, মানে বডিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি আছে, তখন সেটা রাইট শিফট হবে, পিএইচটা কম হবে। এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে অপশন কি কি হচ্ছে, ACD, ACD। নেক্সট দেখবো আমরা, নেক্সট কি বলেছে যে সমতলে থাকা কোনো ব্যক্তি যদি অধিক উচ্চতায় <3,500 মিটার গমন করে তবে নিচের কোন কোন পরিবর্তনগুলি দেখা যায়। তাহলে ধরলাম একজন ব্যক্তি, সে হচ্ছে ট্রাভেল করতে ভালোবাসে, ট্রেক করে পাহাড়ের উপরে গেছে, তার সে 3,500 মিটারের মতো একটা উচ্চতায় যদি ওঠে তার শরীরে কি কি পরিবর্তনগুলো দেখা যেতে পারে। একটা হচ্ছে কি, যদি সেখানে অক্সিজেনের কমতি থাকবে, অবশ্যই যত হাই অ্যালটিটিউডে যাবে অক্সিজেন লেভেলটা কি হবে, অক্সিজেনের পরিমাণটা কম হবে। তাহলে অক্সিজেনের পরিমাণ যদি কম হয় সবার প্রথমে যেটা দেখতে পাবো আমরা কি, শ্বাস প্রশ্বাসের ক্রিয়া, হাড় এবং গভীরতা বৃদ্ধি পাবে। মানে সে তখন হচ্ছে কিনা যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্টে অক্সিজেন বডিতে না পায় তখন কি করবে, সে জোরে জোরে আরো বেশি পরিমাণে শ্বাস প্রশ্বাস নিতে চাইবে, তার ফলে কি হবে, আমরা যদি হাঁপিয়ে যাই তখন কি করি, জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিই, তার ফলে কি হচ্ছে বডির অক্সিজেনটাকে যাতে ব্যালেন্স করতে পারে সেই জন্য। তাছাড়াও আর কি হবে, যদি এই যে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন কিসের সাথে বাইন্ড করে, হিমোগ্লোবিনের সাথে, তাহলে বডি তখন কি করবে, বডি সবসময় কি একটা থাকবে, তার যে নিজস্ব অ্যাডাপ্টেশন মেকানিজম আছে, তখন বডি কি করবে, চাইবে যে যে কোনো পরিমাণে হোক হিমোগ্লোবিনের পরিমাণটা যে কোনোভাবে বাড়ানোর চেষ্টা করবে। যত বেশি বডিতে হিমোগ্লোবিন থাকবে তত কি করবে, অক্সিজেনের সাথে বাইন্ড করবে, তত বেশি পরিমাণে অক্সিজেন যাবে বডিতে। তাহলে বডির যে অ্যাডাপটিভ মেকানিজমের মাধ্যমে বডি কি করবে,
আরবিসির উৎপাদনের হারটাকে বাড়াবে। আর আরবিসি উৎপাদনের পরিমাণ যত বাড়বে তত কি হবে, হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পাবে। কারণ আরবিসির মধ্যে কি থাকছে, হিমোগ্লোবিন থাকছে। আরবিসিরই পার্ট হচ্ছে হিম আর গ্লোবিন প্রোটিন দিয়ে তৈরি। তাহলে আরবিসির পরিমাণটা যদি বাড়ে, হিমোগ্লোবিনটা হচ্ছে হিম আর গ্লোবিন দিয়ে তৈরি, আর আরবিসির মধ্যে কি থাকছে, হিমোগ্লোবিন। তাহলে যখনই কি করবে বডি, এই ধরনের যে হাই অল্টিটিউডে গেলে বা মাউন্টেন সিকনেস যেটা বলা হয়, তাহলে বডির যে অ্যাডাপ্টেশন মেকানিজমে কি কি তৈরি হবে, আরবিসির প্রোডাকশন হার বাড়বে এবং হিমোগ্লোবিনের পরিমাণটাকে বৃদ্ধি করার চেষ্টা করবে। নেক্সট কি বলেছে, যে নিচের কোন তথ্যগুলি সঠিক। একটা হচ্ছে প্রথমে বলেছে কি, যে শ্বাস প্রশ্বাসের সাময়িক বিরতিকে বা সাময়িক যদি কারো শ্বাস প্রশ্বাস ক্রিয়া বন্ধ থাকে তাকে কি বলা হয়, সেই কন্ডিশনটাকে বলা হয় অ্যাপনিয়া। অ্যাপনিয়া এ কথার অর্থই হচ্ছে কি, এ মানেই হচ্ছে অ্যাবসেন্ট। যে কোনো কিছুর আগে আমরা যখন এ বসাই সেটার মিনিং হচ্ছে কি অ্যাবসেন্ট। তাহলে যদি সাময়িক আমাদের শ্বাস প্রশ্বাসের ক্রিয়াটা বন্ধ থাকে তাকে বলা হবে কি অ্যাপনিয়া। তারপরে আসছে কি বলেছে, অস্বস্তিকর যন্ত্রণাদায়ক যদি শ্বাস প্রশ্বাস ক্রিয়া হয় তাহলে তাকে বলা হবে ডিসনিয়া। এখানে বাংলাতে ডিপনিয়া দিয়েছে, এটা উচ্চারণটা কিন্তু হবে ডিসনিয়া। তাহলে যদি কেউ শ্বাস প্রশ্বাস নিতে খুব বুকে ব্যথা হয় বা কষ্ট হয়, সেই ঘটনাটাকে বলা হচ্ছে ডিসনিয়া। এটা হলো। নেক্সট কি বলেছে, ক্রিকয়েড তরুণাস্থি অ্যাডামস আপেল গঠন করে। এটা ভুল। অ্যাডামস আপেল বা যেটা হচ্ছে থাইরয়েডস এর জন্য তৈরি হয়। অনেকের ক্ষেত্রে, মেনলি হচ্ছে পুরুষদের ক্ষেত্রে কি দেখা যায়, যে গলার এই সামনের রিজিয়নটাতে ফুলে যায়। এটা হচ্ছে কি মেনলি হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডটার জন্য। থাইরয়েড কার্টিলেজটা হচ্ছে কি এই জায়গাতে অ্যাডামস আপেল গঠন করে। তাহলে এটা কখনোই ক্রিকয়েড হবে না, এটা হবে কি থাইরয়েড কার্টিলেজ। থাইরয়েড কার্টিলেজের নিচেই কি থাকে, আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ডটা বর্তমান থাকে। এই অ্যাডামস আপেল বা থাইরয়েডের বিভিন্ন যে থাইরক্সিনের কম বেশির জন্য কিন্তু এই ধরনের ডিজিজগুলো দেখা যায়। নেক্সট কি বলেছে, বায়ুথলির চুপসে যাওয়াকে কি বলা হয়, অ্যাটেলেকটেসিস। এটা ঠিক আছে। এই যে আমরা অ্যালভিওলাইয়ের কথা বললাম, এই অ্যালভিওলাইগুলো যদি হয় কোনো কারণে, যদি এটার যে ইলাস্টিসিটিটা যদি কমে যায়, তাহলে ইলাস্টিসিটির ক্ষেত্রে কি হবে, সেই জায়গাতে লাংসের এই অ্যালভিওলাইগুলো যদি চুপসে যায় বা তার যে এই যে সংকোচন প্রসারণটা যদি ঠিকঠাক ভাবে না হয়, সেই কন্ডিশনটাকে বলা হয় অ্যাটেলেকটেসিস। সেম ভাবে পরের অপশনটাও কিন্তু ঠিক আছে। পরের অপশনটাতে কি বলেছে, পরের অপশনে বলেছে যে প্লুরাল প্রদাহকে কি বলে। প্রদাহ বা ইনফ্লামেশন, এটা এই যে আমরা লাংসের বাইরে যে কাভারিংটা দেখলাম যাকে বলা হচ্ছে প্লুরা, সেই কাভারিংটা যদি কোনো কারণে ইনফ্লামড হয়ে যায়, সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে প্লুরেসি, বা এটাকে বলা হয় প্লিউরাইটিসও বলা হয়। প্লিউরাইটিস, এই দুটোই একই জিনিস। প্লিউরাইটিস বা প্লিউরেসি যদি দেওয়া থাকে, সেটা হচ্ছে কি যে কোনো জায়গায় যদি আমাদের বডিতে ইনফ্লামেশন হয়, যেমন আর্থ্রাইটিস, যদি জয়েন্টে ইনফ্লামেশন হয় তাকে কি বলা হয়, আর্থ্রাইটিস। সেম ভাবে প্লুরা যদি এই যে লাংসের যে বাইরের কাভারিংটাতে যদি কোনো কারণে ইনফেকশনের জন্য হতে পারে, বা বিভিন্ন যে অটোইমিউন কন্ডিশনে কি দেখা যায়, যে প্লিউরা যদি কোনো কারণে ইনফ্লামড হয়, সেই কন্ডিশনকে বলা হচ্ছে প্লুরেসি বা প্লিউরাইটিস। তাহলে আশা করছি সবাই এই কোশ্চেনগুলো বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থেকে থাকে, কোনো ডাউট থেকে থাকে, অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদেরও যদি কোনো কোশ্চেন জানার থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখবে, অবশ্যই অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সবাইকে আজকে ভিডিওটা দেখার জন্য, এবং যে এই পরবর্তীতে আমরা আবার পরপর বিভিন্ন চ্যাপ্টারের এই এমসিকিউগুলো নিয়ে আগে আবার আলোচনা করতে চলেছি। জেনপাস ইউজি 2025-এর প্রিপারেশন আশা করছি তোমাদের সকলের ভালো চলছে। থ্যাংক ইউ সবাইকে।